সৃষ্টি অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। তো আমরা এর আগে পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধনে আয়নিক বন্ধন সম্পর্কে তোমাদের বেসিক বিষয়গুলো বুঝিয়েছিলাম। এখন আজকে আমরা সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব এবং সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য প্লাস আরো বেসিক বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে প্রথম আলোচনা করব সমযোজী বন্ধন। তো আসলে সমযোজী বন্ধনটা কি? সমযোজী বন্ধন হচ্ছে দুটি অধাতব পরমাণু তাদের সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি করবে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। এখন একটু তোমরা বোর্ডে খেয়াল করো, দেখো এখানে আমি একটা মৌল লিখেছি, সেটা হচ্ছে নাইট্রোজেন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 7 এবং প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 5টি ইলেকট্রন। তো 5টি ইলেকট্রনের মধ্যে একটি ইলেকট্রন জোড় বিদ্যমান আর 3টি বিজোড় ইলেকট্রন, 1 2 3, এই 3টি হচ্ছে বিজোড় ইলেকট্রন। আর এখানে একটা মৌল হচ্ছে হাইড্রোজেন, যার ইলেকট্রন সংখ্যা 1টি এবং একটি ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি। তাহলে যেহেতু দুটি পরমাণুই হচ্ছে অধাতু, তাহলে আমরা কিন্তু খুব অনায়াসে বলতে পারি যে এদের মধ্যে যে সংগঠিত বন্ধন হবে সেটি হচ্ছে সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধনটা কিভাবে গঠিত হয় আমরা এই বিষয়টাই এখন দেখব। তো একটু খেয়াল করো যে এখানে হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন। তো আমি যদি পুনরায় এখানে নাইট্রোজেনটা লেখার চেষ্টা করি, এটা হচ্ছে নিউক্লিয়াস, একটা 2টি ইলেকট্রন, তাহলে এখানে নাইট্রোজেনের বিজোড় ইলেকট্রন 3টি। এই নাইট্রোজেনের 3টি বিজোড় ইলেকট্রনের সাথে হাইড্রোজেনের একটি বিজোড় ইলেকট্রন কিন্তু তারা শেয়ার করবে, ভাগাভাগি করবে, কিন্তু হাইড্রোজেন কিন্তু একটি হবে না। এই নাইট্রোজেনের 3টি বিজোড় ইলেকট্রনের সাথে 3টি হাইড্রোজেন পরমাণু কিন্তু তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো শেয়ার করবে। দেখো কিভাবে শেয়ার করে। তাহলে এখানে নাইট্রোজেনের বিজোড় ইলেকট্রন এটা যদি আমরা ধরি, তাহলে এখানে কিন্তু হাইড্রোজেন চলে আসবে। তো এটা যদি হাইড্রোজেন হয়, তাহলে এই যে হাইড্রোজেনের যে ইলেকট্রনটা, দেখো নাইট্রোজেনের একটি ইলেকট্রনের সাথে হাইড্রোজেনের একটি ইলেকট্রন কিন্তু শেয়ার করে ফেললো। এখন এখানে আমরা একটু খেয়াল করতে পারি, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, তাহলে এটা হাইড্রোজেন 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 আর এটাকে আমরা নাইট্রোজেন দেখতে পারি। তাহলে এখানে কিন্তু খুব অনায়াসে আমরা দেখতে পারতেছি যে নাইট্রোজেনের 3টি বিজোড় ইলেকট্রনের সাথে 3টি হাইড্রোজেন পরমাণু কিন্তু ইলেকট্রন শেয়ার করেছে। এখন আমরা বলতে পারি ইলেকট্রন কেন শেয়ার করলো তারা। এখন নাইট্রোজেন পরমাণু কিন্তু এবং হাইড্রোজেন পরমাণু তারা কিন্তু নিষ্ক্রিয় মৌলের আকার লাভের জন্য কিন্তু তারা ইলেকট্রন শেয়ার করেছে। এখন যদি আমি হাইড্রোজেন গুলোকে একটু মুছে দেই বা অ্যাবসেন্ট করে দেই, তাহলে কিন্তু দেখা যাবে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন, এবং যদি নাইট্রোজেনটাকে আমরা একটু আলাদা করে দেই, এখন দেখা যাবে হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন, হিলিয়ামের আকার লাভ করেছে, আর নাইট্রোজেন নিয়নের আকার লাভ করেছে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে কিভাবে মৌলসমূহ তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন শেয়ার করে, ব্যাপারটা মনে হয় আমরা খুব অনায়াসে বুঝতে পারলাম। এটাই হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। তো বিষয়টা হচ্ছে এই সমযোজী বন্ধনে আমাদের দেখা গেল যে কিছু কিছু যৌগ আছে যেগুলা পোলার সমযোজী, আবার কিছু আছে অপোলার সমযোজী। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো তাহলে কিন্তু আমরা যে কথাটা বলেছিলাম, দুটি অধাতু পরমাণু তাদের সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন শেয়ার করেছে, বিজোড় ইলেকট্রন শেয়ারটা আমরা দেখে ফেললাম। তোমাদের মূল বইয়ে সম্ভবত পানি H2O এই বিষয়টা নিয়ে আলোচনা আছে, এবং এটাও এখানে ডায়াগ্রামের সাহায্যে বই দেখানো আছে। তো এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটাই হচ্ছে অধাতব পরমাণু। তাহলে কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারি যে অধাতব পরমাণু দুটি মৌল যুক্ত হওয়া মানেই হচ্ছে কি সমযোজী যৌগ তৈরি হবে। তাহলে আমরা কিন্তু যদি একটা যৌগে কি কি ধরনের মৌল বিদ্যমান এটা যদি সহজে বুঝতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা বলতে পারবো সেটা কি আয়নিক যৌগ হবে নাকি সমযোজী যৌগ হবে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন ও বন্ধন
ইলেকট্রন। অনেক সময় আমরা বন্ধন জোড়ও বলে থাকি, বন্ধন ইলেকট্রন বা বন্ধন জোড় ইলেকট্রন। তো যাই হোক, মুক্ত জোড় ইলেকট্রনটাকে আমরা এই যৌগ থেকেই খুব ভালোভাবে বুঝতে পারবো। তো মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে যদি কোনো একটি যৌগের কেন্দ্রীয় পরমাণুর কথা চিন্তা করে দেখো, এখন আবার কেন্দ্রীয় পরমাণুটা কি। তো এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে কিন্তু আমাদের অ্যামোনিয়া যৌগ তৈরি হয়েছে, অ্যামোনিয়া। তো এই যৌগে আমাদের কেন্দ্রীয় পরমাণু কিন্তু নাইট্রোজেন। আমরা জানি একটি যৌগে যে পরমাণু দ্বয়ের মধ্যে যে মৌলের যোজনীটা বেশি হবে সেটি হচ্ছে কেন্দ্রীয় মৌল। তাহলে এখানে আমরা চিন্তা করব যে এই যৌগে কয়টি মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান, কয়টি বন্ধন জোড় ইলেকট্রন বিদ্যমান বা বন্ধন ইলেকট্রন বিদ্যমান, একটু খেয়াল করো। তো মুক্ত জোড় ইলেকট্রনটা কি, আমরা এখন যে বিষয়টা জানবো মুক্ত জোড় ইলেকট্রনটা কি। মুক্ত জোড় ইলেকট্রনটা হচ্ছে যে ইলেকট্রন জোড়া কোনো বন্ধনে অংশগ্রহণ করবে না, সেটি মুক্ত অবস্থায় থেকে যাবে। একটু খেয়াল করো, তোমরা যদি এই নাইট্রোজেনের দিকে তাকাও, দেখা যাবে যে আমাদের নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে আমাদের এখানে কিন্তু এক জোড়া ইলেকট্রন বিদ্যমান, আর বাকি তিনটি ইলেকট্রন কিন্তু বিজোড় অবস্থায় আছে। তাহলে আমরা কিন্তু নাইট্রোজেনের এই যে জোড়া ইলেকট্রন, এই জোড়াটাকে বলতে পারি কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন। মুক্ত জোড় ইলেকট্রন, ইলেকট্রন মুক্ত জোড়, কারণ তারা কিন্তু দেখো বন্ধনে অংশগ্রহণ করেনি, এই যে অক্ষত অবস্থায় থেকে গেছে। এখানে নাইট্রোজেনের আরো তিনটি বিজোড় ইলেকট্রন আছে, যাদেরকে যদি আমরা প্রত্যেকটাকে ধরি তাহলে বলবো বিজোড় ইলেকট্রন, আর বন্ধন গঠন করার পর সেগুলো হয়ে যাবে বন্ধন জোড় ইলেকট্রন। তাহলে এই যে ইলেকট্রন, এটাকে বলা হবে বিজোড় ইলেকট্রন। আর আমরা জানি বন্ধনে অংশগ্রহণ করে কিন্তু বিজোড় ইলেকট্রন সমূহ। তাহলে আমাদের অ্যামোনিয়া যৌগে মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা কয়টি আর বন্ধন জোড় ইলেকট্রনের সংখ্যা কয়টি, এই বিষয়টা আমরা দেখব। তাহলে এই টোটাল যৌগে, অ্যামোনিয়া যৌগে আমরা যে বিষয়টা দেখতেছি, মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা হচ্ছে একটি। নাইট্রোজেন পরমাণু সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন মুক্ত অবস্থায় আছে, তাহলে আমরা মুক্ত জোড় ইলেকট্রন একটি। এবং যদি আমরা বন্ধন জোড় ইলেকট্রনের কথা বিবেচনা করি, তাহলে আমাদের যে বিষয়টা চলে আসবে 1 2 3, তিনটি। অথবা আমরা এটা বলতে পারি যে মুক্ত জোড় ইলেকট্রন এক জোড়া এবং বন্ধন জোড় ইলেকট্রন 3 জোড়া, এটা বলা যায়। তাহলে অবশ্যই তোমরা এই মুক্ত জোড় ইলেকট্রন এবং বন্ধন জোড় ইলেকট্রনের বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটি হচ্ছে পোলার যৌগ। তো তোমরা অবশ্যই নামটা শুনেছো, পোলার যৌগ। আমরা যেদিন আয়নিক যৌগ সম্পর্কে আলোচনা করেছিলাম সেদিন এই শব্দটা আমরা উচ্চারণ করেছিলাম যে পোলার যৌগটা কি। পোলার যৌগ। তো এখানে একটি শব্দ হচ্ছে পোল। পোল শব্দের অর্থটা কি? পোল শব্দের অর্থটা হচ্ছে মেরু। আর মেরু বলতে স্বাভাবিক অবস্থায় আমরা উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে বুঝি, এবং ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্তটাকে বুঝি। তো এখানে আমরা যে বিষয়টা দেখব যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সকল আয়নিক যৌগ যেগুলো আছে সেগুলো হচ্ছে সবাই পোলার সমযোজী, পোলার যৌগ, এবং কিছু কিছু সমযোজী আছে তারাও তাদের পোলারিটি ধর্ম প্রদর্শন করবে। যেমন আমরা NaCl এই যৌগটা গত ক্লাসে পড়েছিলাম, তোমাদের MgCl2 এই যৌগটা, এই দুটি কিন্তু আয়নিক যৌগ। এই দুটি যৌগ হচ্ছে আয়নিক যৌগ। এবং আয়নিক যৌগ কিভাবে গঠিত আমি তোমাদের দেখিয়েছিলাম, Na+Cl- Mg2+Cl-। তাহলে দেখো আয়নিক যৌগ গঠিত হওয়ার আগে এই যে আমাদের ক্যাটায়নিক অবস্থা এবং যে অ্যানায়নিক রূপ সৃষ্টি হয়েছিল, এটাই তো হচ্ছে মেরু।
একটাকে আমরা ধনাত্মক মেরু বলতে পারি আর একটাকে আমরা ঋণাত্মক মেরু বলতে পারি। তাহলে কিন্তু আমরা এটা বলতে পারি যে সকল আয়নিক যৌগই হচ্ছে পোলার যৌগ। আর পোলার যৌগ সেই যৌগ যে যৌগে একটি ধনাত্মক প্রান্ত এবং একটি কি থাকবে, ঋণাত্মক প্রান্ত থাকবে। এটা হচ্ছে আয়নিক যৌগের ক্ষেত্রে। এখন যদি আমরা একটু লেখার চেষ্টা করি, H2O এটা হচ্ছে পানি, এবং CH4 এটা হচ্ছে অ্যামোনিয়া, সরি মিথেন। তো মিথেন, তো এখন আমি যদি বলি দুটি হচ্ছে আমাদের সমযোজী যৌগ, এই সমযোজী যৌগের মধ্যে আমাদের কোনটি পোলার সমযোজী কোনটি নন পোলার, এই ব্যাপারটা একটু দেখার চেষ্টা করতে হবে। তো স্বাভাবিক অবস্থায় পানিকে আমরা বলতে পারি পোলার সমযোজী যৌগ এবং মিথেনকে বলা হয় অপোলার সমযোজী যৌগ। কারণটা কি, দুটিই তো সমযোজী যৌগ। তাহলে আমরা যদি একটু পানির ডায়াগ্রামটা আঁকাই, এটা অক্সিজেন পরমাণু এবং এখানে দুটি হাইড্রোজেন পরমাণু কিন্তু শেয়ারের মাধ্যমে আমাদের পানির যৌগ তৈরি করেছে। আমরা পানিটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আংশিক ঋণাত্মক আর এটা হচ্ছে হাইড্রোজেন হচ্ছে আংশিক ধনাত্মক। এখানে দেখা যাচ্ছে অক্সিজেন আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক, কিন্তু কিভাবে হলো একটু খেয়াল করো। যখন এই পানির অণু গঠন করার সময় এই অক্সিজেন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রনের সাথে দুইটি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন শেয়ার করেছে, এই শেয়ারকৃত ইলেকট্রন যুগল কিন্তু অক্সিজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি থাকার কারণে সে কিন্তু তার নিজের দিকে টেনে নিচ্ছে। আর যে আমরা জানি যে পরমাণু ইলেকট্রন তার নিজের দিকে টেনে নেবে, ইলেকট্রন গ্রহণ করবে, সে অবশ্যই নেগেটিভ চার্জে যুক্ত হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারতেছি অক্সিজেন হচ্ছে আংশিক ঋণাত্মক আর এখানে হাইড্রোজেনটা আংশিক ধনাত্মক। তাহলে এটার মধ্যে কিন্তু দেখো পোলের সৃষ্টি হয়েছে, তাহলে এটাকে কিন্তু আমরা পোলার সমযোজী বলতে পারি। আরেকটা বিষয় হচ্ছে কোনো একটি যৌগে দুইটি পরমাণুর মধ্যে যে যদি পরমাণু দ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য 0.5 অথবা তার বেশি হয়, তাহলে আমরা বলতে পারবো সেই যৌগটা হচ্ছে পোলার সমযোজী যৌগ। তোমাদের আমি একটু দেখাতে পারি, এখানে যে অক্সিজেন পরমাণু আছে এটা তড়িৎ ঋণাত্মকতার মান 3.5 আর হাইড্রোজেন যেটা আছে 2.1। তাহলে যদি আমরা পার্থক্য করি 3.5 মাইনাস 2.1 কত 1.4, তাহলে কি এটি কি 0.5 এর চেয়ে কি বেশি। তাহলে কিন্তু খুব অনায়াসে আমরা বলতে পারতেছি পানিটাকে আমরা বলতে পারি পোলার সমযোজী যৌগ। বাট একটু মিথেনের ক্ষেত্রে আমরা একটু দেখি, এখানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5 আর হাইড্রোজেনের হচ্ছে 2.1। আমরা যদি এখন একটু পার্থক্য করার চেষ্টা করি তাহলে 2.5 মাইনাস 2.1 0.4, যা 0.5 এর চেয়ে কম। তাহলে এটাকে বলা যায় অপোলার সমযোজী যৌগ। তাহলে অবশ্যই বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমি আরেকবার বলতেছি, যদি কোনো সমযোজী যৌগকে পোলার সমযোজী যৌগ আমরা বলতে চাই তাহলে অবশ্যই সেখানে বিদ্যমান দুটি মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য 0.5 এর চেয়ে অবশ্যই বেশি হতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই ঘরে থাকো, ঘরে বসে বসে আমাদের ক্লাসগুলো দেখো। ধন্যবাদ সবাইকে।